হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে তোমাদের এইচএসসি 26 ব্যাচের ফাইনাল রিভিশন কোর্স। এই কোর্সে তোমাদের গণিত সিলেবাস প্রথম এবং দ্বিতীয় পত্র মোট 44টি লেকচারে খুবই সুন্দর করে সমাধান করা হবে। তাহলে এই যে আমরা 44টি লেকচারে তোমাদের ফুল সিলেবাস কভার করব ফার্স্ট পেপার অ্যান্ড সেকেন্ড পেপারে, তো আমাদের আসলে তোমাদের এখানে প্ল্যানটা কি, যে আমরা কোন অধ্যায়ের জন্য কয়টি লেকচার রেখেছি, কোন লেকচারে আমরা কী কী টপিক পড়বো এবং কোন টপিকগুলো তোমাদের এইচএসসির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই সব কিছুই আমরা আলোচনা করব আজকের এই ভিডিওতে। তাহলে আসো আমরা আমাদের আলোচনা শুরু করি। প্রথমে আমরা দেখতে চাই যে আমাদের উচ্চতর গণিত প্রথম পত্র আমরা কোন অধ্যায়ের জন্য কয়টি লেকচার রেখেছি। উচ্চতর গণিত প্রথম পত্রের জন্য তোমাদের উপর মোট 23টি ক্লাস নেওয়া হবে। প্রথম পত্রে তোমাদের ক্লাস থাকবে মোট 23টি, অর্থাৎ তোমরা 23 দিন প্রথম পত্রের উপর ম্যাথ ক্লাস করবে। আসলে আমরা একটু দেখি যে আমাদের কোন অধ্যায়ের জন্য আসলে আমাদের কয়টি লেকচার রয়েছে। তো প্রথমেই আমরা যদি ম্যাট্রিক্স ও নির্ণায়ক অর্থাৎ প্রথম পত্র অধ্যায় 1 এই অধ্যায়টা নিয়ে কথা বলা শুরু করি, তাহলে এই অধ্যায়ের উপর মোট তোমাদের 2 দিন ক্লাস হবে। তাহলে আমরা প্রথম ক্লাসে আমরা কতটুকু পড়াশোনা করব? প্রথম ক্লাসে হচ্ছে আমরা ম্যাট্রিক্সের প্রকারভেদ, সমতা, যোগ বিয়োগ, ম্যাট্রিক্সের গুণ, তারপর হচ্ছে ব্যতিক্রমী ম্যাট্রিক্স, অব্যতিক্রমী ম্যাট্রিক্স, বিপরীত ম্যাট্রিক্স। আমরা মোটামুটি এই টপিকগুলো হচ্ছে আমাদের প্রথম ক্লাসে ইনশাল্লাহ খুব সুন্দর করে ডিসকাশন আমরা হচ্ছে শেষ করব। নর্মালি আমাদের ম্যাট্রিক্স নিয়ে সবারই মোটামুটি একটু হইলেও পড়াশোনা থাকে। আমরা যেটা স্টুডেন্টের মধ্যে দেখছি যে হচ্ছে তারা ম্যাথ সিলেবাস আর কিছু পড়ুক বা না পড়ুক, প্রথম পত্রের প্রথম যে অধ্যায়টা ম্যাট্রিক্স খুবই সহজ একটা অধ্যায়, এই অধ্যায়টা দেখা যায় কম বেশি সবার একটু পড়াশোনা করা থাকে আর কি। তো এই টপিক থেকে আমাদের প্রথম দিনের যে লেকচার, এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিকগুলো সেটা হচ্ছে রিটেনের জন্য ম্যাট্রিক্সের গুণ এবং হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স। রিটেনের 4 মার্কসের জন্য এই দুটো টপিক খুবই খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া আমাদের বাকি যে টপিকগুলো তোমরা দেখতে পাচ্ছ না স্ক্রিনে, প্রতিটা টপিকই এমসিকিউ এর জন্য এবং ক নাম্বারের জন্য, সেগুলোর জন্য আবার বেশ গুরুত্বপূর্ণ। সো আসলে তোমাদের ফুল সিলেবাসের কোনো টপিকই আসলে বাদ দেওয়ার তো সুযোগ নাই, কিন্তু একটু আমরা যদি স্মার্টলি পড়ি আমাদের এই আইডিয়াটা একটু ক্লিয়ার থাকবে যে আচ্ছা, যে আমাদের এমসিকিউ কোন টপিক থেকে বেশি আসে এবং আমাদের রিটেনের জন্য কোনটা কোনটা বেশি ইম্পর্টেন্ট। সো ম্যাট্রিক্সের প্রকারভেদ বলো, ম্যাট্রিক্সের তুমি সমতা বলো, অনুরাশি, সহগুণক, ব্যতিক্রমী, অব্যতিক্রমী ম্যাট্রিক্স, এই সবগুলোই আসলে এমসিকিউর জন্য বেশ গুরুত্বপূর্ণ। প্রকারভেদ, সমতা, অনুরাশি ও সহগুণক এবং ব্যতিক্রমী ম্যাট্রিক্স, অব্যতিক্রমী ম্যাট্রিক্স, এগুলো হচ্ছে আমাদের এমসিকিউর জন্য বেশ গুরুত্বপূর্ণ। এই অধ্যায়ের উপর যে তোমাদের দ্বিতীয় লেকচারটি আয়োজিত হবে, সেই দ্বিতীয় লেকচারে থাকবে নির্ণায়কের ধর্মাবলী। নিশ্চয়ই তোমাদের মনে আছে যে নির্ণায়কের ধর্মাবলীগুলো যখন আমরা শিখতে পারি তখনই কিন্তু আমরা নির্ণায়কের যে প্রমাণগুলো সেগুলো কিন্তু আমরা সলভ করতে পারি। এবং নির্ণায়কের যে আমাদের প্রমাণ সংক্রান্ত ম্যাথ, এই প্রমাণ সংক্রান্ত ম্যাথ কিন্তু এক্সামের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। এক্সামের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। সো আমাদের প্রমাণ সংক্রান্ত যে আমাদের ম্যাথগুলো এবং আরেকটা এক্সামের জন্য গুরুত্বপূর্ণ টপিক হলো ক্রেমারের নিয়ম, এই দুটো জিনিস হচ্ছে আমরা আমাদের ম্যাট্রিক্সের দ্বিতীয় লেকচারে ইনশাআল্লাহ খুব সুন্দর করে কভার করে ফেলবো। সো ম্যাট্রিক্স আমাদের শেষ। এর পরের অধ্যায় যেটা সেটা হচ্ছে ভেক্টর। ভেক্টর কিন্তু আমাদের ম্যাথের কি বলবো ওয়ান অফ দ্য মোস্ট ইজিয়েস্ট চ্যাপ্টারগুলোর একটা। ফিজিক্সে তোমরা মোটামুটি ভেক্টর নিয়ে একটা ধারণা নিয়েই আসো, 9-10এও তোমরা ভেক্টর একটু একটু পড়ে আসো। সো ভেক্টরে আমি কখনোই খুব বেশি স্টুডেন্টদেরকে প্যারা খাইতে দেখি নাই এবং ভেক্টর থেকে খুবই সহজ প্রশ্ন আসে। বেশিরভাগ ক্ষেত্রে ভেক্টর থেকে ফুল সেট প্রশ্ন, যেটা যে একটা আস্ত সৃজনশীল, সেটাও নর্মালি হয় না। দেখা যায় যে তোমার কোনো একটা অধ্যায়ের সাথে মার্চ করে দেয় বা কিছু একটা, এই ধরনের কেস নর্মালি বেশিরভাগ ক্ষেত্রে হয়। তো ভেক্টর আমরা হচ্ছে পুরোটা ইনশাল্লাহ একটা লেকচারে খুবই সুন্দর করে কভার করতে পারবো, কোনো সমস্যা হবে না। সো ভেক্টর এই যে আমাদের যে ফুল চ্যাপ্টার, সেটা কিন্তু আমাদের এক লেকচারেই খুব সুন্দর করে কভার হয়ে যাবে। ভেক্টর থেকে নর্মালি কী ধরনের প্রশ্ন আসে? অনেক ক্ষেত্রে হয় না যে তোমরা ডট গুণ পড়ছো, ক্রস গুণ পড়ছো, যে দুটি ভেক্টর পরস্পর লম্ব হলে ধরো কথার কথা একটা অজানা রাশির মান বের করতে বললো, অথবা তোমাকে হচ্ছে ভেক্টরের তোমার হচ্ছে কোনো কার্তেশীয় সমীকরণ বের করতে বললো, ভেক্টর সমীকরণ বের করতে বললো, সরলরেখার ভেক্টর সমীকরণ বের করতে বললো। সো এই ধরনের জিনিসপাতিগুলো কিন্তু হচ্ছে আমাদের ভেক্টর অধ্যায় থেকে আসে। যখন আমরা ক্লাসগুলো করবো তখন সব কিছু নিয়ে আমরা ডিটেলে ডিসকাশন করবো। এরপরে আসবে খুব একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, সেটা হলো ফার্স্ট পেপার চ্যাপ্টার 3 সরলরেখা। সরলরেখার উপর আমাদের লেকচার থাকবে মোট 3টা। যেহেতু বড় অধ্যায়, আমাদের 3 দিন ক্লাস হবে সরলরেখার উপরে। এর মধ্যে আমাদের প্রথম যে ক্লাসটা, প্রথম ক্লাসে হচ্ছে আমরা কার্তেশীয় পোলার স্থানাঙ্ক পড়বো, স্থানাঙ্ক ব্যবস্থা, দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, অন্তর্বিভক্ত বহির্বিভক্ত, ত্রিভুজের ভরকেন্দ্র, ত্রিভুজের ক্ষেত্রফল। তো এই যে টপিকগুলোর কথা আমরা বললাম, নর্মালি এই টপিকগুলো থেকে এমসিকিউ বা ক নাম্বারের প্রশ্ন সেগুলো নর্মালি বেশি আসে। তুমি যদি স্থানাঙ্কের কথা বলো, অথবা হচ্ছে দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্বের কথা বলো, অথবা অন্তর্বিভক্ত বহির্বিভক্তর কথা বলো, এখান থেকে নর্মালি এমসিকিউ এবং আমাদের হচ্ছে ক নাম্বারের যে প্রশ্ন সেগুলোই বেশি এসে থাকে। আবার অনেক ক্ষেত্রে এই যে টপিকগুলো, এই টপিকগুলোর নলেজ আমাদের হচ্ছে অন্যান্য ম্যাথের ক্ষেত্রেও কাজে লাগে। তো এগুলোকে আসলে হালকাভাবে দেখার কিছু নাই। ত্রিভুজের ক্ষেত্রফল এখান থেকে এমসিকিউ আসতে পারে, রিটেনও আসতে পারে, দুইটার জন্যই হচ্ছে এই জিনিসটা অ্যাপ্লিকেবল। সো আমাদের প্রথম লেকচারে টপিক অনেকগুলো মনে হলো, সবগুলো ছোটো ছোটো টপিক, এগুলো কিন্তু খুব ইজিলি আমরা হচ্ছে প্রথম লেকচারে সুন্দর করে কভার আপ করে ফেলবো। এরপরে দ্বিতীয় যে লেকচারটা, এখান থেকে আসলে রিটেনের জন্য হচ্ছে আমাদের যেগুলো গুরুত্বপূর্ণ টপিক সেগুলো নিয়ে ডিসকাশন শুরু হয়। সঞ্চারপথ, সঞ্চারপথ থেকে মাঝে মাঝে প্রশ্ন আসে। সরলরেখার ঢাল, সরলরেখার ঢাল থেকে এমসিকিউ বাদে নর্মালি কিছু আসে না। সরলরেখার সমীকরণ,
খুবই ইম্পর্টেন্ট। সরলরেখার সমীকরণ থেকে আমাদের প্রচুর পরিমাণে রিটেন প্রতি বছর আমাদের এক্সামে আসে। সরলরেখার সমীকরণ, ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণ, পরস্পর লম্ব অথবা সমান্তরাল হওয়ার শর্ত। তাহলে দুটি সরলরেখা পরস্পর লম্ব বা সমান্তরাল হলে তখন তাদের মধ্যে কোন শর্ত থাকে সেগুলো কিন্তু বেশ ইম্পর্টেন্ট। ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে আমাদের এই অধ্যায়ের উপর শেষ যে লেকচারটা হবে সেটা রিটেনের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা লেকচার, বিকজ এইখানে যে টপিকগুলো অধ্যায়ের শেষের দিকের যে টপিকগুলো সেখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে রিটেন কোশ্চেন এক্সামে আসে। প্রচুর পরিমাণে রিটেন কোশ্চেন এক্সামে আসে। লম্ব দূরত্ব টপিক খুবই গুরুত্বপূর্ণ, অনেক রিটেন প্রশ্ন এক্সামে আসে। তারপর হচ্ছে দুটি সমান্তরাল সরলরেখার মধ্যবর্তী দূরত্ব, খুবই ইম্পর্টেন্ট টপিক। দুটি সরলরেখার মধ্যবর্তী কোণ খুবই ইম্পর্টেন্ট টপিক। তো নর্মালি ভয় পাওয়ার কোনো কারণ নাই, টপিকগুলো প্রতিটাই ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে আমাদের অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ। তাহলে মোটামুটি আমাদের এখানে 4টা টপিক এখানে ধরা যায়, বাট এখানে একেবারেই ভয় পাওয়ার কোনো কারণ নাই। টপিকগুলো খুবই গুরুত্বপূর্ণ, তার মানে ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট হবে, বাট খুব বেশি বড় না। নর্মালি তুমি যদি সূত্রগুলো জানো, কনসেপ্টগুলো জানো, আইডিয়া তোমাদেরকে যখন বুঝাই দেওয়া হবে তখন দেখবা যে এই টপিকের ম্যাথগুলো তুমি ইজিলি সমাধান করতে পারছো। তুমি খুব বেশি তোমাকে আসলে প্যারাফেস করতে হবে না। সো এই গেল হচ্ছে আমাদের সরলরেখা। এখন আমরা কথাবার্তা বলতে চাই আমাদের প্রথম পত্র অধ্যায় 4 বৃত্ত নিয়ে। বৃত্ত আমাদের আরেকটা জ্যামিতির অধ্যায়, বাট সরলরেখার তুলনায় তুলনামূলক ছোট। সরলরেখায় আমরা 3টা লেকচার পাচ্ছি, বৃত্ততে কিন্তু সেজন্য 2টা লেকচার হবে, যে আমাদের 2টা লেকচারে বৃত্ত সুন্দর করে কভার আপ হয়ে যাবে। তার মধ্যে প্রথমের বৃত্তের যে টপিকগুলো, বৃত্তের সমীকরণ অথবা হচ্ছে আমাদের বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ, হ্যাঁ, তারপরে হচ্ছে আমাদের বৃত্ত অক্ষদ্বয়কে স্পর্শ করার শর্ত, নর্মালি কিন্তু এখান থেকে এমসিকিউই বেশি আসে। এই যে টপিকগুলো, এই টপিকগুলো থেকে নর্মালি এমসিকিউ বেশি আসে। এছাড়াও এর পরবর্তীতে আমরা যে জিনিসগুলো দেখবো এখান থেকে সেটা হলো যে একটি বৃত্তে একটি সরলরেখার ছেদবিন্দুতে যায় এমন বৃত্তের সমীকরণ, মানে ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ আর কি আমরা বেসিক্যালি যেটাকে বলি, হ্যাঁ, ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ। তারপরে হচ্ছে তোমার দুটি বৃত্তের ছেদবিন্দুতে যায় এমন বৃত্তের সমীকরণ। সো এখান থেকে মাঝে মাঝে রিটেন প্রশ্ন আমাদের এক্সামে ফেস করতে হইতে পারে। পরবর্তী যে লেকচারটা সেটা আসলে হচ্ছে আমাদের রিটেনের জন্য বেশি গুরুত্বপূর্ণ। প্রথম লেকচারটা আমাদের বেসিক বলো বা এমসিকিউ বলো সেটার জন্য অনেক গুরুত্বপূর্ণ, এবং প্রথম লেকচারের নলেজ যখন আমাদের ভালো মতো থাকবে তখন এক্সামে রিটেন প্রশ্ন যেখান থেকে আসলে বেশি আসে সেটা হলো আমাদের পরবর্তী টপিকগুলো, যে দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করার শর্ত। দুটি বৃত্ত কিন্তু পরস্পরকে স্পর্শ করার শর্ত, তারপরে স্পর্শক ও অভিলম্ব, বৃত্তের জ্যা, এই জিনিসগুলো কিন্তু আমাদের, বৃত্তের সাধারণ জ্যা, এই জিনিসগুলো কিন্তু হচ্ছে আমাদের এক্সামের জন্য বেশ গুরুত্বপূর্ণ। এগুলো হচ্ছে আমরা খুব ভালো মতো দেখব। এগুলো হচ্ছে আমরা এই যে আমাদের লেকচার নাম্বার 8 যেটাকে আমরা বলছি বৃত্তের উপর সেকেন্ড লেকচার, সেখানে আমরা এই টপিকগুলো দেখব। অধ্যায় 4 শেষ, চলে আসে অধ্যায় 5, বিন্যাস ও সমাবেশ। বিন্যাস সমাবেশ এতদিন ধরে হচ্ছে শর্ট সিলেবাসের বাইরে ছিল, এখন যেহেতু তোমাদের ফুল সিলেবাসে এক্সাম হচ্ছে ইনশাল্লাহ, সো বিন্যাস সমাবেশ অনেকদিন পর এইচএস এর সিলেবাসে ব্যাক করলো, খুবই চমৎকার একটা অধ্যায়। সো বিন্যাস সমাবেশের উপর তোমাদের মোট 2টা হচ্ছে লেকচার থাকবে, 2টা ক্লাস হবে, এবং বিন্যাস সমাবেশ বুঝে করলে খুবই সহজ এবং মজার একটা অধ্যায়। বিন্যাস সমাবেশের 2টা অধ্যায়ের তোমাদের লেকচার ডিস্ট্রিবিউশনটা কিভাবে করা হয়েছে যদি একটু বলি তোমাদেরকে, যোজন বিধি, গুণন বিধি, ফ্যাক্টোরিয়াল, খুবই বেসিক জিনিস। এটা জাস্ট তোমাদেরকে জিনিসটা একটু বুঝতে হবে, এটা তোমাদেরকে একবার যদি ধরতে পারো জিনিসটা দেখবা যে এই অধ্যায়ের বাকি সব কিছু খুব ইজি। যোজন বিধি, গুণন বিধি, ফ্যাক্টোরিয়াল, এনপিআর সূত্রের ব্যবহার, এই জিনিসগুলো জাস্ট বেসিক থিং। এরপরে হচ্ছে আমাদের ম্যাথমেটিক্যালি যেটা ইম্পর্টেন্ট সেটা হলো বিন্যাস, এটার মাধ্যমে শব্দ গঠন, সংখ্যা গঠন এবং পুনর্বিন্যাস, এই টপিকগুলো হচ্ছে আমাদের রিটেনের জন্য বেশ গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে আমরা আমাদের প্রথম লেকচারে দেখব। সো প্রথম লেকচার বেসিক্যালি আমাদের কি থাকতেছে, বেসিক কনসেপ্ট অ্যান্ড বিন্যাস পার্টটা। আচ্ছা, বিন্যাসের ছোট্ট একটা পার্ট চক্রবিন্যাস। চক্রবিন্যাসটা হচ্ছে আমরা আমাদের বিন্যাস সমাবেশ অধ্যায়ের 2য় লেকচারে দেখব, এবং সমাবেশের যে পুরো পার্টটা, সমাবেশের পুরো পার্টটা হচ্ছে আমরা আমাদের 2য় লেকচারে দেখব। তো সমাবেশ, সম্পূরক সমাবেশ, সমাবেশের মাধ্যমে শব্দ গঠন, এই যে টপিকটা না, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। সমাবেশের মাধ্যমে শব্দ গঠন, এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে প্রশ্ন আমাদের এক্সামে হয়। হ্যাঁ, এই যে সমাবেশের মাধ্যমে শব্দ গঠন, এই টপিকটা। আচ্ছা ঠিক আছে, ভালো কথা। সম্পূরক সমাবেশ, এখান থেকে এমসিকিউ প্রশ্ন হয় এক্সামে নর্মালি। ওকে, সো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যেগুলো এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ সেগুলো আমি যে পার্পল কালার দিয়ে আন্ডারলাইন করে দিচ্ছি, যে রিটেনের জন্য গুরুত্বপূর্ণ সেটা আমি ইয়েলো কালার দিয়ে বক্স করে দিচ্ছি, যেন তোমাদের আলাদা করতে ইজিয়ার হয়। আচ্ছা, এরপরে চ্যাপ্টার 6 তোমরা যদি খেয়াল করো, চ্যাপ্টার 6 খুবই ছোট একটা অধ্যায়। এটার উপর মানে জাস্ট এটার উপর একটা আস্ত ক্লাস নয় হচ্ছে অনেক ক্ষেত্রে হচ্ছে একটু হয়ে যায় যে না এটার উপর হচ্ছে একটা পুরো ক্লাস অনেক ক্ষেত্রে দরকার নাও হইতে পারে, বাট ঠিক আছে, ওকে, আমরা হচ্ছে একটা পুরো ক্লাস রাখছি যেন তোমাদের ত্রিকোণমিতির যে বেসিকটা, যেটা তোমাদের সুন্দর করে কাভার আপ হয়ে যায়, কোনো জন্য তোমাদের ল্যাকিংস না থাকে। ত্রিকোণমিতির বেসিক, ত্রিকোণমিতিক অনুপাত, এখান থেকেও নর্মালি কখনোই ফুল সেট প্রশ্ন হয় না সৃজনশীলে। তো বাট বেসিকের জন্য আমাদের দরকার, কখনো হচ্ছে আমাদের অধ্যায়ের সাথে মার্চ করে দেয়, হয়তো এখান থেকে ক নাম্বার প্রশ্নটা হয়তো এই অধ্যায় থেকে আসে। সো আমরা একটা ক্লাস করব হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত এই অধ্যায়টার উপর, ঠিক আছে? তাহলে চলেন আমরা হচ্ছে এখন চলে যাব হচ্ছে আমাদের পরবর্তী একটা গুরুত্বপূর্ণ অধ্যায়ে, প্রথম পত্র অধ্যায় 7,
সংযুক্ত ও যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে রিটেন প্রশ্ন আমাদের এক্সামে আসে। নর্মালি তোমরা ফর্মুলাগুলো জানো, নর্মালি আমাদের sin a + b cos a + b এর ফর্মুলা, sin c + sin d cos c + cos d এর ফর্মুলা, গুণিতক কোণের যে ফর্মুলা sin 2θ cos 2θ sin 3θ cos 3θ, এই ফর্মুলাগুলো থেকে কিন্তু আমাদের প্রচুর পরিমাণে প্রশ্ন এক্সামে আসে। এই অধ্যায় থেকে নর্মালি যে প্রশ্নগুলো হয় সেগুলো হয় প্রমাণ ভিত্তিক প্রশ্ন। সো আমাদের কিন্তু এই অধ্যায়ের উপর প্র্যাকটিসটা খুব ভালো মতো থাকতে হয়। এই অধ্যায় যদি তুমি এনাফ প্র্যাকটিস না করো তাহলে কিন্তু এই অধ্যায়ের উপর ভালো করা খুবই ডিফিকাল্ট হয়ে যায়। যেহেতু প্রুফ বেসড, এই অধ্যায়টা অনেক বেশি প্রুফ বেসড ম্যাথ আসে, সো এই জন্য এই অধ্যায়ের উপর প্রপার প্র্যাকটিস থাকা খুবই ইম্পর্টেন্ট। আমি সবসময় বলি এই অধ্যায়ের ভালো দিক আছে, খারাপ দিক আছে। ভালো দিক কি জানো? ভালো দিকটা হলো এই অধ্যায়টার, সেটা হলো যে নর্মালি প্রশ্ন হুবহু জাস্ট রিপিট করে তোমাকে জাস্ট তুলে দেয়, কোনো চেঞ্জ করে না। যে তোমার কয়েক বছর ধরে যেই প্রমাণটা তোমার বিগত 8-10 বছর ধরে এক্সামে আসতেছে, সেই একই প্রমাণ দেখবা যে তোমাদের বিভিন্ন বোর্ডে জাস্ট হুবহু কপি করে তুলে দিবে, বুঝছো? একদম হুবহু প্রশ্ন কমন আসে। ইটস দ্য গুড থিং। অ্যান্ড হোয়াট ইজ দ্য ব্যাড থিং? ব্যাড থিং হচ্ছে যে তুমি যদি এই চ্যাপ্টারের ম্যাথগুলো এনাফ প্র্যাকটিস করে না যাও, তাহলে প্রশ্ন হুবহু কপি করে তুলে দিলেও তুমি সেটা সলভ করতে পারবে না। তো তোমার নিজের হাতে কলমে প্র্যাকটিসটা থাকতে হবে এই অধ্যায়ের উপর। আচ্ছা, তাহলে এই অধ্যায়ের জন্য নর্মালি গুরুত্বপূর্ণ যে টপিকগুলো সেটা হচ্ছে আমাদের যে সংযুক্ত কোণ বলো, তারপরে যৌগিক কোণের অনুপাত, এই টপিকগুলো যে sin a + b এর ফর্মুলার এখানে কথা বেসিক্যালি বলা হচ্ছে যে আমাদের এই জিনিসগুলো আমাদের কিন্তু হচ্ছে এক্সামের জন্য গুরুত্বপূর্ণ। সংযুক্ত কোণ, যৌগিক কোণ, এই জিনিসগুলো হচ্ছে আমাদের এক্সামের জন্য গুরুত্বপূর্ণ। আচ্ছা, তারপর দুটি ত্রিকোণমিতিক অনুপাতের গুণফলকে যোগফল ও বিয়োগফল রূপে রূপান্তর, তারপর হচ্ছে দুটি ত্রিকোণমিতিক অনুপাতের যোগফল বিয়োগফলকে গুণফলে রূপান্তর, গুণিতক কোণের ত্রিকোণমিতিক অনুপাত, গুণিতক কোণ, হ্যাঁ, sin 2θ cos 2θ যে ফর্মুলাগুলো, এগুলো কিন্তু হচ্ছে আমাদের এক্সামের জন্য অনেক ইম্পর্টেন্ট। সো এগুলো হচ্ছে আমরা আমাদের এই অধ্যায়ের উপর দ্বিতীয় লেকচারে রাখবো। এই অধ্যায়ের উপর যেটা লাস্ট লেকচার হবে সেই লেকচারটা আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলা যেতে পারে, কারণ ত্রিকোণমিতিক অভেদাবলী এটা কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট আমাদের এইচএসসি রিটেনের জন্য। এইচএসসি রিটেনের জন্য ত্রিকোণমিতিক অভেদাবলী খুবই গুরুত্বপূর্ণ। এবং একদম 7.7 যে চ্যাপ্টারটা ত্রিকোণমিতির লাস্ট পার্টটা, সাইন রুল, কোসাইন রুল, হ্যাঁ, তারপর ত্রিভুজের ক্ষেত্রফল, এই জিনিসগুলো কিন্তু আমাদের লাস্ট পার্টে আছে। এই জিনিসগুলো কিন্তু আমাদের এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এগুলো কিন্তু আমাদের রিটেনে আসে, এমসিকিউতেও আসে। সো এই গেল হচ্ছে আমাদের ত্রিকোণমিতির উপর মোট 3টা ক্লাস হবে। 3টা ক্লাসে ইন ডিটেইল আমরা এই অধ্যায়টা খুবই সুন্দর করে শেষ করব, এবং পাশাপাশি তোমাদেরকে কিন্তু এই অধ্যায়টা ভালো মতো প্র্যাকটিস করতে হবে। এবার চলে আসতেছে আমাদের আরেকটা ইন্টারেস্টিং অধ্যায়, এতদিন ধরে শর্ট সিলেবাসের বাইরে থাকা অধ্যায় 8, ফাংশন ও ফাংশনের লেখচিত্র। ফাংশন ও ফাংশনের লেখচিত্র 2টা ক্লাস হবে, 2টা ক্লাসে খুব সুন্দর করে শেষ হবে। হ্যাঁ, জিনিসটাকে হচ্ছে একদম কম্বাইন করে একটা ক্লাসেও শেষ করা যাইতো, বাট জিনিসটা হচ্ছে অনেক বেশি তোমার হচ্ছে তখন হেকটিক হয়ে যেত। সো জিনিসটাকে একটু হচ্ছে ফ্রিডম দেওয়ার জন্য আমরা 2টা ক্লাসে খুবই নাইসলি অধ্যায়টা শেষ করতে পারবো। খুব বেশি বড় অধ্যায় না, নর্মালি এই অধ্যায় থেকেও কখনো ফুল সেট প্রশ্ন হয় না। নর্মালি হচ্ছে তোমার এই অধ্যায় 8 বা ভেক্টর এদেরকে মার্চ করা হয়, অনেক ক্ষেত্রে অধ্যায় 8 আর অধ্যায় 5কে মার্চ করা হয়। সো নর্মালি মার্চ করে হচ্ছে তোমার এই অধ্যায় থেকে এক্সামে প্রশ্ন আসে। প্রথম তুমি যদি লেকচারটা দেখো, প্রথম লেকচারটা হচ্ছে সেট ম্যাপিং, অন্বয় ফাংশন, এক ফাংশন, সার্বিক ফাংশন, বিপরীত ফাংশন। প্রথম লেকচারটা তোমার ক্লাস 9-10 এর বেসিক্যালি জিনিসপাতি, ঠিক আছে? সো ক্লাস 9-10 তুমি যা পড়ে আসছো মোটামুটি ওটারই একটা এক্সটেন্ডেড ভার্সন হচ্ছে তোমাদের প্রথম লেকচারে থাকবে। সো এটা হচ্ছে আমাদের একদম ফাংশনের বেসিক বলতে যেটা বোঝায়, ফাংশনের হচ্ছে একেবারে সেটা বেসিক। নর্মালি রিটেন যদি প্রশ্ন হয়, নর্মালি রিটেন প্রশ্ন হচ্ছে তোমার এক ফাংশন, সার্বিক ফাংশন, বিপরীত ফাংশন, এখান থেকে নর্মালি রিটেন প্রশ্ন হয়। এবং এই যে পরের লেকচারে থাকবে ডোমেন রেঞ্জ এবং সংযোজিত ফাংশন। ডোমেন রেঞ্জ থেকেও প্রশ্ন হয়, রিটেনও হয়, এমসিকিউও হয়। হ্যাঁ, সংযোজিত ফাংশন থেকে বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের এখান থেকে আসলে রিটেন এমসিকিউ দুটাই হয়। হ্যাঁ, তাহলে যেহেতু রিটেনও প্রশ্ন হয়, এই জন্য আমি আসলে বক্স দিয়ে দেখাচ্ছি। এক সার্বিক বিপরীত, এখান থেকে আসলে মাঝে মাঝে রিটেন প্রশ্ন হয়, বাট যেটা বললাম যে ফুল সেট প্রশ্ন আসলে হয় না, দেখা যায় যে তোমার মার্চ করা থাকে প্রশ্ন, ঠিক আছে? এই হচ্ছে আমাদের মোটামুটি আমাদের ফাংশন ও ফাংশনাল লেখচিত্র অধ্যায়ের জন্য কোন টপিকগুলো ইম্পর্টেন্ট সেটা আমরা দেখলাম। এবার আমাদের ফার্স্ট পেপারে সবচেয়ে ইম্পর্টেন্ট যে দুটো অধ্যায়, ক্যালকুলাসের যে দুটো অধ্যায়, অন্তরীকরণ এবং যোগজীকরণ, এই দুটো অধ্যায় নিয়ে আমরা একটু কথা বলতে চাই। অন্তরীকরণ এই অধ্যায়ের উপর মোট 4টা ক্লাস থাকবে। যেহেতু অনেক বড় অধ্যায়, অনেক ইম্পর্টেন্ট অধ্যায়, সো অন্তরীকরণ অধ্যায়ের উপর সবচেয়ে বেশি ক্লাস থাকবে। মোট 4 দিন আমরা অন্তরীকরণ অধ্যায়ের উপর ক্লাস করব, এবং যোগজীকরণ অধ্যায়ের উপর আমরা 3 দিন ক্লাস করব। যোগজীকরণ অন্তরীকরণের থেকে তুলনামূলক ছোট, সো যোগজীকরণের উপর 3 দিন ক্লাসে সুন্দর করে কভার আপ হয়ে যাবে। অন্তরীকরণের উপর আমরা 4 ক্লাস করব। অন্তরীকরণের কাজগুলো কিভাবে ভাগ করে একটু বলে দিই। প্রথম ক্লাসে থাকবে লিমিটের মৌলিক ধর্মাবলী, ফাংশনের বিচ্ছিন্নতা অবিচ্ছিন্নতা। এইচএসসিতে নর্মালি বিচ্ছিন্নতা অবিচ্ছিন্নতা খুব বেশি আসে না। নর্মালি আমাদের লিমিট যে টপিকটা সেটাই হচ্ছে আমাদের বেশি ইম্পর্টেন্ট, এবং লিমিট থেকে ক নাম্বার এবং এমসিকিউ দুইটাই অনেক বেশি পরিমাণ এক্সামে আসে, ঠিক আছে? আচ্ছা, এরপর পরের যে লেকচারটা, এই পরের লেকচারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মূল নিয়ম। মূল নিয়মে হচ্ছে আমাদের অন্তরজ নির্ণয়। তো মূল নিয়মের ম্যাথগুলো রিটেনের জন্য খুবই বেশি ইম্পর্টেন্ট।
খুবই খুবই বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, কয়েকটা হচ্ছে আমাদের মূল নিয়মের ম্যাথ আছে 8টা থেকে 10টার মতো, ওইখান থেকে ঘুরে ফিরে প্রতি বছর এক্সামে প্রশ্ন দিয়ে দেয় যে হ্যাঁ সাইন এক্স এর মূল নিয়মে অন্তরীকরণ নির্ণয় করো, অন্তরজ নির্ণয় করো, অথবা ট্যান এক্স এর অন্তরজ নির্ণয় করো মূল নিয়মে। তো এগুলো কিন্তু এক্সামের জন্য ইম্পর্টেন্ট। সাধারণ সূত্র ব্যবহার করে ফাংশনের গুণফল ও ভাগফলের অন্তরজ, মানে ইউভি রুল, ইউ বাই ভি রুল, এই জিনিসগুলো হচ্ছে, তারপরে চেইন রুল, বিপরীত ফাংশনের অন্তরজ, এই জিনিসগুলো কিন্তু হচ্ছে আমাদের এক্সামে নর্মালি এমসিকিউতে আসে। বিপরীত ফাংশনের অন্তরীকরণটা এটা মাঝে মাঝে রিটেনে দিয়ে দেয়, এটা মাঝে মাঝে রিটেনে দিয়ে দেয়। আর বাকি যে জিনিসগুলো সেগুলো নর্মালি আমাদের এমসিকিউর জন্য বেশি ইম্পর্টেন্ট থাকে। ঠিক আছে, সাধারণ সূত্র বলো অথবা চেইন রুল বলো, এই জিনিসগুলো নর্মালি আমাদের এমসিকিউতে লাগে। 3 নম্বর যে লেকচার হবে এই অধ্যায়ের উপর, পরামিতিক ফাংশনে পরামিতিক সমীকরণের অন্তরজ, নর্মালি এমসিকিউতে আসে। কোন ফাংশনের সূচক অন্য আরেকটি ফাংশন হলে অন্তরজ, মানে একটা ফাংশনের উপর পাওয়ার আরেকটা ফাংশন, এটা নর্মালি রিটেনের জন্য এই টপিকটা ইম্পর্টেন্ট। অব্যক্ত ফাংশনের অন্তরজ, এটা রিটেনে আসে বাট একটু কম কমই আসে আমি যদি তুলনা করি ফাংশনের সূচকের সাথে অথবা পর্যায়ক্রমিক অন্তরজের সাথে সেই তুলনায়। হ্যাঁ, বাট এটাও আমাদের কিন্তু এক্সামে দিয়ে দেয়। অব্যক্ত ফাংশন এক্সামে আসে। পর্যায়ক্রমিক অন্তরজ খুবই 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 বেশি ইম্পর্টেন্ট। পর্যায়ক্রমিক অন্তরজ এই টপিকটা খুবই বেশি ইম্পর্টেন্ট। এখান থেকে আমাদের নর্মালি কিছু প্রমাণ ভিত্তিক ম্যাথ আসে। তো প্রমাণ ভিত্তিক ম্যাথগুলোর জন্য তোমাকে বেশি বেশি প্র্যাকটিস করা দরকার। এই টপিকটা অনেক বেশি প্রশ্ন এখান থেকে আসে। এরপর এই অধ্যায়ের উপর লাস্ট যে লেকচার, খুবই গুরুত্বপূর্ণ লেকচার, কারণ লাস্ট লেকচারে আমরা মোটা দাগে বলতে গেলে দুইটা জিনিসই পড়াশোনা করব। একটা হচ্ছে জ্যামিতিক প্রয়োগ, মানে হচ্ছে স্পর্শক অভিলম্ব বের করা, আর একটা হচ্ছে গুরুমান লঘুমান। তাহলে জ্যামিতিক প্রয়োগ নিয়ে যদি একটু কথাবার্তা বলি, স্পর্শক অভিলম্ব বের করা, সেখান থেকেও আমাদের প্রচুর রিটেন প্রশ্ন আসে। আবার আমাদের যে গুরুমান লঘুমান বা যেটাকে আমরা সর্বোচ্চ মান সর্বনিম্ন মান বলি, সেখান থেকেও আমাদের প্রচুর রিটেন প্রশ্ন এক্সামে আসে। তাহলে জ্যামিতিক প্রয়োগকে এখানে আমি যদি 2টা স্টার দেই, আমার গুরুমান লঘুমান আমার স্টার দিতে হবে 4টা। আশা করি বুঝতে পারছি। আর বাকি ক্রমবর্ধমান, ক্রমহ্রাসমান ফাংশন, এই টপিকগুলো ছোট ছোট এখান থেকে নর্মালি এমসিকিউ আসে, বা এটা আসলে গুরুমান লঘুমান টপিকের সাব টপিক হিসেবে চলে আসে আর কি। সো এই হচ্ছে আমাদের মোটামুটি কথাবার্তা। আশা করি আমরা জিনিসটা বুঝতে পারছি যে আমাদের অন্তরীকরণের লেকচারটা কিভাবে ডিস্ট্রিবিউটেড। এবার আসো ইন্টিগ্রেশন বা যোগজীকরণ। আচ্ছা, ইন্টিগ্রেশন বা যোগজীকরণে যদি কথাবার্তা বলতে চাই, তাহলে আমাদের 3টা লেকচার ইন্টিগ্রেশন ভাগ করা হবে। 3টা লেকচারের মধ্যে প্রথম লেকচার আমরা যেটা পড়াশোনা করব সেটা হচ্ছে আমাদের প্রতি অন্তরক হিসেবে যোগজ, মানে বেসিক্যালি এটা যে অন্তরীকরণের উল্টা। আমরা এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করব। প্রথমে অনির্দিষ্ট যোগজ নির্ণয়ের বিভিন্ন কৌশল, যোগজের যোগাশ্রয়ী ধর্ম, ত্রিকোণমিতিক ফাংশনের যোজিত ফল নির্ণয়, প্রতিস্থাপন পদ্ধতিতে যোগজ নির্ণয়। সো এই টপিকগুলো থেকে নর্মালি আমাদের রিটেন প্রশ্নও আসতে পারে, এমসিকিউ আসতে পারে, বাট নর্মালি এমসিকিউ বেশি আসে। ত্রিকোণমিতিক ফাংশনের যোজিত ফল অথবা প্রতিস্থাপন পদ্ধতিতে যোগজ, মানে এই লেকচারটা বলতে পারো যে আমাদের ইন্টিগ্রেশনের মোটামুটি বেসিক এবং শুরুর দিকের সহজ যে কিছু টাইপ, সেগুলো হচ্ছে আমরা আমাদের প্রথম লেকচারে ইন্টিগ্রেশনে কভার করব। তুমি হয়তো খেয়াল করছো যে আমাদের নর্মালি প্রতিটা লেকচারই এমনভাবেই সাজানো যে আমাদের শুরুর লেকচারটাতে আমাদের বেসিকের উপর একটু ফোকাস বেশি দেওয়া থাকে, বিকজ প্রতিটা অধ্যায়ের শুরুতে তো বেসিকই থাকে। আর এর পরবর্তীতে হচ্ছে আমাদের এক্সামের জন্য যে গুরুত্বপূর্ণ টপিকগুলো সেগুলো ধীরে ধীরে আসে। তো যখন তোমার একবার বেসিকটা স্ট্রং হয়ে যাবে ক্লাসগুলো করে, তখন পরবর্তী ক্লাসে কিন্তু তুমি অবশ্যই খুব ভালো মতো জিনিসগুলো বুঝতে পারবা। সো ক্লাসগুলো কিন্তু ইন্টার কানেক্টেড। হ্যাঁ, তুমি মনে করো না যে আচ্ছা এই টপিক, এই 21 নম্বর লেকচার থেকে তো হচ্ছে মনে হয় এক্সামে একটু প্রশ্ন কম আসে, তাহলে আমি 21টা স্কিপ করে 22টা করি। এটা করলে কিন্তু আবার ঝামেলা। কেন ঝামেলা বলো তো? কারণ ঝামেলা হলো যে তোমার 22টা বুঝার জন্য, ঠিকমতো করার জন্য তোমার যে নলেজটা দরকার সেটাই কিন্তু তুমি 21-এ শিখে আসবা। বুঝছো? এটা কিন্তু একটা কন্টিনিউয়াস প্রসেস, মাঝখানে কিন্তু ব্রেক করে ফেললে বিপদ হবে। যাই হোক, লেকচার নাম্বার 22 খুবই ইম্পর্টেন্ট কিছু আমাদের হচ্ছে টাইপ থাকবে। একটা হচ্ছে অংশায়ন সূত্র, এটার সাহায্যে যোগজীকরণ, ইউভি ধারার কৌশল, এটা আমরা দেখবো। এরপর মূলদ বীজগাণিতীয় ভগ্নাংশের যোগজীকরণ। ঠিক আছে, তার মানে আমাদের এখানে আংশিক ভগ্নাংশ থাকবে এবং ইউভি রুল থাকবে। ইন্টিগ্রেশনের 2টা খুবই ইম্পর্টেন্ট টপিক, সেটা কিন্তু আমাদের হচ্ছে এই লেকচারে থাকবে। লাস্ট লেকচার বেসিক্যালি হচ্ছে ডেফিনিট ইন্টিগ্রাল বা নির্দিষ্ট যোগজ। এইটা হচ্ছে আমাদের লাস্ট লেকচারের টপিক। সেখানে আমরা কি কি পড়বো? নির্দিষ্ট যোগজ পড়বো, ধর্ম পড়বো, মান নির্ণয় শিখবো, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি নির্দিষ্ট যোগজ ব্যবহার করে ক্ষেত্রফল নির্ণয়। প্রতি বছর এই টপিক থেকে প্রশ্ন থাকবে, মাস্ট। প্রতি বছর এই টপিক থেকে প্রশ্ন আসেই। হ্যাঁ, সো নির্দিষ্ট যোগজ ব্যবহার করে ক্ষেত্রফল নির্ণয় খুবই ইম্পর্টেন্ট টপিক, খুবই বেশি ইম্পর্টেন্ট টপিক। সেটা হচ্ছে আমাদের লাস্ট লেকচারে থাকবে। তো এই গেল হচ্ছে আমাদের মোট 23টা লেকচারের মধ্যে আমাদের প্রথম পত্র কভার করা। প্রথম পত্রে 23টা লেকচারের মধ্যে তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো যে আমাদের হচ্ছে গোছানোভাবে, খুবই কম্প্যাক্টলি, প্রিসাইজলি এবং এলাবোরেটলি শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। তোমাদের নিশ্চয়ই এইটুকু সময়ের মধ্যে তোমাদের সময়টাকে প্রপার ইউটিলাইজ করে যতটুকু ডিটেইল পসিবল, যতটুকু তোমাদের এক্সামে ভালো করার জন্য লাগবে, ততটুকু এনাফ ভাবে সুন্দর করে শেষ হবে।
এবার আমরা চলে যাই আমাদের দ্বিতীয় পত্রে। দ্বিতীয় পত্র এখানে আমাদের 10টা অধ্যায়, 10টা অধ্যায়, এখানে আমাদের লেকচার থাকবে হচ্ছে মোট 21টা, মানে মোট তোমাদের 21 দিন ক্লাস হবে। সো আসো আমরা যদি একটু দেখি যে আমাদের এই 10টা অধ্যায়ের আমাদের ডিস্ট্রিবিউশনটা আসলে কেমন। আচ্ছা, তো প্রথমের যে দুইটা অধ্যায়, প্রথমে দুইটা অধ্যায় কিন্তু আমাদের দ্বিতীয় পত্রের খুবই ছোট ছোট দুইটা অধ্যায়। প্রথম অধ্যায়টা হচ্ছে বাস্তব সংখ্যা ও অসমতা। সো বাস্তব সংখ্যা আমাদের যে পার্টটা, সেটা দেখো যে বাস্তব সংখ্যা, ব্যবধি, পরমমান, প্রমাণ সংক্রান্ত সমস্যাবলী, সুপ্রিমাম, এই জিনিসগুলো নর্মালি আমরা প্রথম লেকচারেই কভার আপ করে ফেলবো। ঠিক আছে, এই জিনিসগুলো নর্মালি প্রথম লেকচারেই কভার করে ফেলবো। অসমতার সমাধান, এটা কিন্তু বেসিক্যালি বাস্তব সংখ্যার পার্ট, বুঝছো? এটা হচ্ছে বেসিক্যালি বাস্তব সংখ্যার পার্ট, এটা হচ্ছে আসলে এইটার পার্ট। হ্যাঁ, এটা আসলে এইটার পার্ট। তাহলে দ্বিতীয় লেকচারটা কি হচ্ছে? দ্বিতীয় লেকচারে যোগাশ্রয়ী প্রোগ্রামিং, এটা তো পুরোটা হবেই। প্রথম পত্রের অল্প কিছু একটা অংশ হচ্ছে আমরা দ্বিতীয় লেকচারের সাথে অ্যাড করছি, মানে M25 এর সাথে অ্যাড করছি। কেন এই কাজটা করছি? কারণ এই যে যোগাশ্রয়ী প্রোগ্রামিং না, এই যে অধ্যায়টা, এটা আসলে একটা অধ্যায়, বাট এটা আসলে একটা কি বলবো, যে এটা আসলে একটা অধ্যায় বললে একটু মানে ওটাকে একটু ওভার এস্টিমেট করা হয়ে যায়। মানে অধ্যায়টা খুবই ছোট একটা অধ্যায়। সো এটার জন্য আমাদের ফুল একটা ক্লাস লাগবে না। যেহেতু ফুল একটা ক্লাস লাগবে না, সো ওই বাকি সময়টা আমরা কি করব, বাস্তব সংখ্যার অসমতা যে পার্টটা, সেটা হচ্ছে আমরা ওই লেকচারের সাথে একটু অ্যাড করে দিছি, যেন তোমাদের ওই টাইমটা প্রপারলি ইউটিলাইজ হয়। তাহলে বেসিক্যালি তোমাদের অধ্যায় 1 বাস্তব সংখ্যার উপর তোমরা পাচ্ছ প্রায় 1.5 ক্লাসের মতো, প্রায় 1.5 ক্লাস পাচ্ছ, বা 1.3 এরকম কিছু একটা হয়তো চিন্তা করতে পারো। আর যোগাশ্রয়ী প্রোগ্রামিং এর উপর তুমি পাচ্ছ হচ্ছে হাফ ক্লাস, বা তার একটু বেশি সময় আসলে আমাদের যোগাশ্রয়ী প্রোগ্রামিং এর উপর লাগবে, এন্ড তাতে আমাদের খুব সুন্দর করে জিনিসটা কভার আপ হয়ে যাবে। যোগাশ্রয়ী প্রোগ্রাম, বাস্তব সংখ্যা কোনোটা থেকেই নর্মালি ফুল সেট প্রশ্ন হয় না। অনেক ক্ষেত্রে এই দুটো অধ্যায়কে মিক্স করে একটা ফুল সৃজনশীল প্রশ্ন আমাদের এক্সামে হয়। এক্সামে কি ধরনের প্রশ্ন আসে? সুপ্রিমাম থেকে হচ্ছে অনেক ক্ষেত্রে আমাদের এমসিকিউ আসে, সুপ্রিমাম মিনিমাম, মিনিমাম বলতে সুপ্রিমাম ইনফিমাম, হ্যাঁ, এখান থেকে আমাদের এমসিকিউ আসে। তারপরে হচ্ছে আমাদের পরম মান থেকে হচ্ছে আমাদের অনেক ক্ষেত্রে রিটেন প্রশ্ন আসতে পারে, হ্যাঁ, প্রমাণ সংক্রান্ত অনেক সময় রিটেন আসে কিছু। সো এই জিনিসগুলো কিন্তু আমাদের এক্সামে আসতে পারে। ব্যবধি থেকে এমসিকিউ আসে বেসিক্যালি। তো এই জিনিসগুলো কিন্তু আমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট। যোগাশ্রয়ী থেকেও নর্মালি আসলে যদি কিছু আসে, তাহলে সেটা নর্মালি আমাদের রিটেনই আসে, একটা হয়তো খ বা গ নাম্বারে 4 মার্কের একটা রিটেন দিয়ে দিতে পারে। ওকে, ঠিক আছে। এবার আমরা চলে যাচ্ছি অধ্যায় 3 জটিল সংখ্যা। খুবই ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার। দুইটা লেকচার থাকবে, দুইটা লেকচারে খুবই সুন্দর করে কভার আপ হয়ে যাবে। প্রথম লেকচারে থাকবে আই এর পরিচয়, ধারা, জটিল সংখ্যা, মডুলাস আর্গুমেন্ট, পোলার আকৃতি, a প্লাস আইবি আকারে প্রকাশ। প্রথম লেকচারে আমি যে টপিকগুলো দেখতেছি সেগুলা মোস্টলি মেজরলি সেগুলো হচ্ছে আমাদের এমসিকিউর জন্য বেশি ইম্পর্টেন্ট। এই যে আমাদের মডুলাস আর্গুমেন্ট, a প্লাস আইবি আকারে প্রকাশ, এগুলো নর্মালি এমসিকিউর জন্য বেশি ইম্পর্টেন্ট। পোলার আকৃতিকে তুমি বলতে পারো যে না, এখান থেকে রিটেন মাঝে মাঝে এক্সামে চলে আসতে পারে। ঠিক আছে। দ্বিতীয় যে লেকচারটা, প্রথম লেকচারটা আবারও আগের অধ্যায়গুলোর মতো ফার্স্ট পেপারে আমরা দেখছিলাম যে প্রথম লেকচারে বেসিক জিনিসগুলো মেইনলি, সেকেন্ড লেকচার আমার যেগুলো থাকবে সেগুলো হচ্ছে আমাদের বেসিক্যালি আমাদের যেগুলো রিটেন আসার জন্য বেশি ইম্পর্টেন্ট। সেকেন্ড লেকচারে আমার থাকবে জটিল সংখ্যার মূল নির্ণয়, হ্যাঁ, তারপর থাকবে আমার সঞ্চার পথ, প্রমাণ সংক্রান্ত, এই জিনিসগুলো কিন্তু আমাদের রিটেনের জন্য বেশ গুরুত্বপূর্ণ। আচ্ছা, এবার আমরা দেখি আমাদের পরবর্তী অধ্যায় 4। অধ্যায় 4 বহুপদী ও বহুপদী সমীকরণ। এটার উপরে আমাদের লেকচার থাকবে মোট 2 দিন ক্লাস হবে। সো প্রথম দিনে কি থাকবে? প্রথম দিনে থাকবে আমাদের বেসিক, আমাদের মূল যে টপিকগুলো, এই মূল টপিকগুলোর মধ্যে থেকে যেটা হচ্ছে আমাদের বেশি ইম্পর্টেন্ট এক্সামের জন্য, সেটা হলো নিশ্চায়ক। 9-10 পড়ে আসছো, এইচএসসিতেও লাগবে নিশ্চায়ক। তারপরে হচ্ছে আমাদের সর্বোচ্চ সর্বনিম্ন মান প্রতিসাম্য রেখা, এই জিনিসগুলো একটু কম ইম্পর্টেন্ট, এগুলো এক্সামে খুব বেশি আসে এমন না। শুরুর দিকে জিনিসগুলো হচ্ছে আমাদের বেসিক, বহুপদী সমীকরণ, মূল হতে সমীকরণ গঠন, এখান থেকে হচ্ছে আমাদের মাঝে মাঝে ক নাম্বারের প্রশ্ন অথবা হচ্ছে আমাদের এমসিকিউ চলে আসে আর কি। দ্বিতীয় যে আমাদের লেকচারটা, দ্বিতীয় লেকচারে আমাদের থাকবে সবচেয়ে ইম্পর্টেন্ট যে টপিক এই অধ্যায়ের, মূল সহগ সম্পর্ক, সেটা আমাদের দ্বিতীয় লেকচারে থাকবে। প্রগমন, মূল বিশিষ্ট সমীকরণ, সাধারণ মূল, এটা ভিতরে খুবই গুরুত্বপূর্ণ। তারপরে হচ্ছে মূলের প্রতিসম রাশি এবং প্রতিসম মূল বিশিষ্ট সমীকরণ। সো এই টপিকগুলো কিন্তু লাস্টে আমাদের এক্সামের জন্য বেশ গুরুত্বপূর্ণ কিছু টপিক। এগুলো হচ্ছে আমরা সেকেন্ড লেকচারে দেখব। আবারও আগের মতো প্রথম লেকচারে ছোটখাটো কিছু টপিক এবং মেজরলি হচ্ছে অধ্যায়ের বেসিকগুলো, সেকেন্ড লেকচারে এক্সামে রিটেনগুলো যেখান থেকে আসে সেখানের উপর ফোকাস মেইনলি দেওয়া হবে। শেষের দিকে টপিক থেকে আমাদের নর্মালি রিটেন প্রশ্নগুলো, 4 মার্কের রিটেন প্রশ্নগুলো বেশি আসে। আচ্ছা, এরপরে অধ্যায় 5 দ্বিপদী বিস্তৃতি, আরেকটা তোমার হচ্ছে শর্ট সিলেবাসের বাইরের অধ্যায়, যেটা এতদিন ধরে এক্সামে ছিল না। সো এখানেও 2টা লেকচারে ভাগ করা আছে। 2টা লেকচারে ভাগ, তোমার হচ্ছে একটা থাকবে ধারণা, প্যাসকেলের ত্রিভুজ, পদ সংখ্যা, সাধারণ পদ, পদের সহগ নির্ণয়, মধ্যপদ, দুটি ক্রমিক পদের রেশিও, এই জিনিসগুলো হচ্ছে আমাদের প্রথম লেকচারে থাকবে। এর মধ্যে গুরুত্বপূর্ণ কি কি? পদ সংখ্যা থেকে নরমালি এমসিকিউ আসে অনেক ক্ষেত্রে,
হ্যাঁ, প্যাসকেলের ত্রিভুজ থেকে অনেক ক্ষেত্রে এমসিকিউ আসে বা রিটেন আসে, এমসিকিউ কমই আসে, রিটেনে বেশিরভাগ ক্ষেত্রে আসে। সাধারণ পদ এটা হচ্ছে আমাদের বা পদের সহগ, এই জিনিসগুলো রিটেনের জন্য ইম্পর্টেন্ট, মধ্যপদ রিটেনের জন্য ইম্পর্টেন্ট। সো এই জিনিসগুলো থেকে আমাদের এক্সামে প্রশ্ন আসে। আচ্ছা, লেকচার 31 অসীম দ্বিপদীর বিস্তৃতির শর্ত, সাধারণ পদ, এগুলো হচ্ছে আমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট রিটেনে। আংশিক ভগ্নাংশ অনেক ক্ষেত্রে এক্সামে আসে, অভিসৃতি এটা হচ্ছে আমাদের অনেক ক্ষেত্রে এক্সামে আসে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের কম বেশি বলতে গেলে দ্বিপদী বিস্তৃতিতে যে ধারণা সেটা। এবার চলে যাচ্ছে অধ্যায় 6 কণিকে। কণিকের উপর আমাদের লেকচার থাকবে 3টা। কণিক অধ্যায়টা একটু বড়, আমাদের 3টা লেকচার থাকবে। 3টা লেকচারে হচ্ছে আমাদের প্রথম লেকচারে থাকবে কণিক শনাক্তকরণ এবং পরাবৃত্তের প্রমিত সমীকরণ থেকে উপাদান নির্ণয়। মানে কণিকের শনাক্তকরণ পার্টটা আমরা শিখবো, এখান থেকে নর্মালি এমসিকিউ বেশি আসে, এবং এর পরবর্তী যে পার্টটা পরাবৃত্তের প্রমিত সমীকরণ থেকে উপাদান নির্ণয়, মানে পরাবৃত্তের আমরা স্টার্টটা করব, কিছু ম্যাথগুলো আমরা দেখবো পরাবৃত্তটা শুরু করে। তো এটা হচ্ছে আমাদের দ্বিতীয় লেকচারে থাকবে, সরি এটা প্রথম লেকচারে থাকবে, এবং দ্বিতীয় লেকচারে পরাবৃত্তের যে আমাদের বাকি অংশটা, যে আমরা শুরু করছি বেসিক আমরা ম্যাথগুলো করছি, বাকি অংশ হচ্ছে আমাদের দ্বিতীয় লেকচারে থাকবে, ঠিক আছে? আচ্ছা, এবং দ্বিতীয় লেকচারে আমরা উপবৃত্তের সমীকরণ থেকে উপাদান নির্ণয়। তাহলে পরাবৃত্ত আমরা শুরু করলাম প্রথম লেকচারে এবং কণিক শনাক্তকরণ পড়লাম প্রথম লেকচারে। দ্বিতীয় লেকচারে আমরা হচ্ছে পরাবৃত্তের বাকি অংশ শেষ করব এবং উপবৃত্তটা শুরু করব। তৃতীয় লেকচারে উপবৃত্ত আমরা শেষ করব এবং অধিবৃত্ত স্পর্শক আমরা শেষ করব। এই হচ্ছে মোটামুটি আমাদের এই চ্যাপ্টারের ডিস্ট্রিবিউশন, এবং এই চ্যাপ্টারে কিন্তু প্রতিটা যে টপিক, যে পরাবৃত্ত বলো, উপবৃত্ত বলো, অধিবৃত্ত বলো, প্রতিটা টপিক থেকে কিন্তু এক্সামে রিটেন প্রশ্ন হতে পারে, এমসিকিউ প্রশ্ন হতে পারে। সো এখানে আমি আর আলাদা করে মার্ক করতেছি না, এই অধ্যায়টাই গুরুত্বপূর্ণ। এখানে আসলে টপিক আলাদা করে মার্ক না করাই ভালো, পুরো অধ্যায়টাই কিন্তু আমাদের এক্সামের জন্য বেশ গুরুত্বপূর্ণ। এরপর অধ্যায় 7 এবং অধ্যায় 8। অধ্যায় 7 এবং 8 নিয়ে যদি কথাবার্তা বলি, অধ্যায় 7 হচ্ছে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন ও ত্রিকোণমিতিক সমীকরণ। এই অধ্যায় বেসিক্যালি আসলে যদি আমি মোটা দাগে টাইপে ভাগ করতে চাই, দুইটা টাইপ আছে। একটা হচ্ছে আমাদের একটা রাশির মান নির্ণয় করতে বলে, বিপরীত ত্রিকোণমিতিক একটা হচ্ছে আমাদের রাশির, আর আরেকটা টাইপ হচ্ছে আমাদের সমাধান নির্ণয় করতে বলে, ঠিক আছে? সো নর্মালি সমাধান থেকেই প্রশ্নটা বেশি হয়। এই যে দেখো সাধারণ সমাধান, এখান থেকে নর্মালি প্রশ্নটা বেশি হয়, বাট এই যে আমাদের বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন সংক্রান্ত সমস্যা, এখান থেকেও প্রশ্ন কিন্তু হয় না এমন না। সো দুইটা টপিক মোটা দাগে, দুটো টপিকই আসলে কোনোটাকে বাদ দেওয়ার মতো না, দুইটাই আসলে ইম্পর্টেন্ট। আমাদের সাধারণ সমাধান এটা বেশি ইম্পর্টেন্ট। সো আমরা মোটামুটি একটা ক্লাসে হচ্ছে এই ফাংশনের ম্যাথগুলো করব, একটা ক্লাসে হচ্ছে আমরা সাধারণ সমাধানের ম্যাথগুলো করব। দুইটা লেকচারে অতটা সুন্দর করে কভার আপ হয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই। স্থিতিবিদ্যা অনেকে তোমরা ভয় পাও, সেকেন্ড পেপার চ্যাপ্টার 8 স্থিতিবিদ্যা অনেকে ভয় পাও, ভয় পাওয়ার কোনো কারণ নাই। যদি ভয় থাকেও 3টা লেকচারে সুন্দর করে স্থিতিবিদ্যা কভার আপ হয়ে যাবে। 8.1, 8.2, 8.3 তিনটা আমাদের অনুশীলনী, তো 3টা অনুশীলনী আমাদের 3টা লেকচারে সুন্দর করে কভার আপ হয়ে যাবে, ভয় পাওয়ার কোনো কারণ নাই। এই অধ্যায় থেকে যে টপিকগুলো ইম্পর্টেন্ট মেইনলি সেটা হলো আমাদের লব্ধি টপিকটা ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন হয়। সাম্যাবস্থার ত্রিভুজ সূত্র টপিকটা ইম্পর্টেন্ট, সেখান থেকে প্রশ্ন হয়। লামির সূত্র খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে হচ্ছে আমাদের রিটেন প্রশ্ন হয়। এবং 8.3 এর যে টপিকটা সদৃশ সমান্তরাল বল, বিসদৃশ সমান্তরাল বল, এই দুটো টপিকও কিন্তু আমাদের এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? সো নর্মালি এই টপিকগুলো যদি আমরা ভালো মতো দেখতে পারি, ইনশাল্লাহ কোনো প্যারা আমাদের অধ্যায় থাকবে না, ভয় পাওয়ার কোনো কারণ নাই। দেখবা এই অধ্যায়ের ভয় সুন্দর করে 3টা ক্লাসের মাধ্যমে একেবারে কেটে গেছে। এবার আসো অধ্যায় 9, সমতলে বস্তুকণার গতি। এটার উপরে আমাদের ক্লাস থাকবে 3টা। অনেকে আসো যে অধ্যায়টা একটু ভয় পাও, অনেকে আসো এই অধ্যায়টাকে খুবই চিল মুডে নাও, বিকজ হচ্ছে এই অধ্যায়ের বেশিরভাগ জিনিস তোমরা ফিজিক্সে পড়ে আসছো। তো ফিজিক্সে যারা হচ্ছে তোমার ফিজিক্সের ফার্স্ট পেপার চ্যাপ্টার 3, তাই না, সেটা যারা ভালো মতো পড়ে আসছো, তাদের আসলে এই অধ্যায়টা নিয়ে খুব বেশি প্যারা খাওয়ার কোনো কারণ নাই। হ্যাঁ, ফিজিক্সে হচ্ছে ওদের প্রমাণ টাইপের ম্যাথ থাকে না, আমাদের প্রমাণ টাইপের ম্যাথ থাকে, বাট দ্যাট ইজ নট এ বিগ ডিল। একবার যদি আমাদের কনসেপ্ট ভালো মতো থাকে, ম্যাথ নিয়ে আমাদের ইনশাল্লাহ কোনো প্যারা হবে না। আর আমাদের 3টা ক্লাস তো আছেই এই অধ্যায়ের সকল প্যারাকে সমাধান করার জন্য। এই অধ্যায় থেকে যেগুলো বেসিক্যালি আমাদের ইম্পর্টেন্ট টপিক, নদী পার হওয়া, ফিজিক্সেও তোমরা পড়ছো, ম্যাথেও তোমরা পড়বা, নদী পার হওয়া একটি ইম্পর্টেন্ট টপিক। তারপর হচ্ছে আমাদের দ্বিতীয় যে আমাদের ক্লাসটা হবে, দ্বিতীয় ক্লাসে হচ্ছে আমাদের সমত্বরণে চলমান বস্তুকণার গতিসূত্র সমূহ, এই যে বেগ সময় লেখচিত্র, এই জিনিসগুলো হচ্ছে আমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো কিছু তোমরা ম্যাথ দেখবা যে তোমার হচ্ছে ওই যে বাঘ হরিণকে ধরতেছে, হ্যাঁ, তারপর হচ্ছে তোমার ওই যে বাস হচ্ছে গাড়িকে ধরতেছে, ইঁদুর বিড়ালকে ধরতেছে, এই টাইপের ম্যাথগুলো কিন্তু এক্সামের জন্য গুরুত্বপূর্ণ। তারপরে তুমি দেখবা হচ্ছে তোমার এই যে কোন আমি হচ্ছে উপর দিকে একটা বস্তু নিক্ষেপ করছি, নিচ থেকে একটা বস্তু, উপর থেকে একটা বস্তু ছেড়ে দিচ্ছি, নিচ থেকে উপরে নিক্ষেপ করছি, এই ম্যাথগুলো কিন্তু আমাদের এক্সামের জন্য গুরুত্বপূর্ণ। আর লাস্ট লেকচারে আমরা যেটা দেখবো মেইনলি সেটা হচ্ছে ফিজিক্সে তোমরা যেটাকে প্রাস বলো, ম্যাথেও আমরা সেটাকে হচ্ছে পড়াশোনা করব আমাদের M42-তে। সো এই জিনিসটাও কিন্তু আমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট, এই যে প্রক্ষিপ্ত বস্তুকণার গতি। হ্যাঁ, প্রক্ষিপ্ত বস্তুকণার গতি বা প্রাস। হ্যাঁ, নর্মালি ম্যাথে আমরা প্রাসই বলি, প্রক্ষিপ্ত বস্তুকণার গতিও বলি, ফিজিক্সে প্রাস শব্দটা বেশি ব্যবহার করা হয়। সো
প্লাস এখান থেকে সর্বোচ্চ উচ্চতা, তারপর আমাদের হচ্ছে সর্বোচ্চ আনুভূমিক পাল্লা, এখান থেকে আমাদের প্রশ্নপাতি হয়। প্যারা খাওয়ার কোনো কারণ নাই, কিছু প্রমাণভিত্তিক ম্যাথ থাকে। ভালো জিনিস হলো ওই স্পেসিফিক কিছু ম্যাথগুলোই ঘুরে ফিরে প্রতি বছর এক্সামে আসে, ক্লাসে সুন্দর করে করা দেওয়া হবে, চিন্তার কোনো কারণ একেবারেই নেই। লাস্ট দ্বিতীয় পত্র অধ্যায় 10, লাস্ট হচ্ছে দ্বিতীয় পত্র অধ্যায় 10, বিস্তার পরিমাপ ও সম্ভাবনা। এতদিন ধরে হচ্ছে শর্ট সিলেবাসের বাইরে ছিল এই অধ্যায়টাও, খুব চমৎকার একটা অধ্যায়। বিস্তার পরিমাপ হচ্ছে বেসিক্যালি পরিসংখ্যানের পার্ট। তোমরা 9-10 যে ধরনের পরিসংখ্যান করে আসছো প্রায় কাছাকাছি, নতুন কিছু জিনিসপাতি এখানে শিখবা। ভয় পাওয়ার কোনো কারণ নেই, বিকজ এই টাইপের ম্যাথের সুবিধা হলো যে এই টাইপের ম্যাথ হচ্ছে আমাদের মানে প্রসেস হুবহু সেম। বাকি আমি যাই দেই না কেন, প্রসেসটা হুবহু দিন শেষে একদম হুবহু একই রকম। প্রসেসটা তোমার জানা থাকলে তুমি ইজিলি ম্যাথগুলো করতে পারবা। বিস্তার পরিমাপের মধ্যে ইম্পর্টেন্ট যে টপিক, সেটা তার মধ্যে আসতে হচ্ছে আমাদের পরিমিত ব্যবধান, ভেদাঙ্ক, সাধারণ ব্যবধান। নর্মালি এখান থেকে আমাদের রিটেন প্রশ্ন বেশি হয়। হ্যাঁ, সম্ভাবনা এটা হচ্ছে আমরা পড়বো আরেকটা লেকচারে, জাস্ট আলাদা করে। একটা লেকচারে পুরোপুরি আমরা শুধু সম্ভাবনাই পড়বো। খুবই ইন্টারেস্টিং বাট ইম্পর্টেন্ট, ইন্টারেস্টিং প্লাস ইম্পর্টেন্ট। এমসিকিউ আসে, রিটেনও আসে, দুটোর জন্য ইম্পর্টেন্ট। আমাদের যা যা জানাশোনা দরকার, যা যা পড়াশোনা দরকার, সবকিছুই আমরা কিন্তু এই একটা লেকচারের মধ্যে সুন্দর করে কাভার আপ করে ফেলবো। বাট এই লেকচারের জন্য আবার, এটা বোঝার জন্য আবার বিন্যাস সমাবেশের যে আইডিয়াটা না, ওটা আমার অনেক ক্ষেত্রে কাজে লাগে। সো অবশ্যই কারো যদি বিন্যাস সমাবেশে ল্যাকিংস থাকে, সে কিন্তু আগেই সম্ভাবনা করতে যেও না, তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে একটু প্যারা ফেস করতে পারো। সো এই হচ্ছে মোটামুটি আমাদের ফুল ম্যাথ সিলেবাসের একটা ওভারভিউ। আমরা কিভাবে প্ল্যান করছি, পুরো লেকচারটা তোমাদের জন্য কিভাবে ডিজাইন করছি, পুরো কোর্সটা কিভাবে ম্যাথের জন্য ডিজাইন করছি, কোন টপিকগুলো ইম্পর্টেন্ট, কোন টপিকগুলো রিটেনের জন্য ইম্পর্টেন্ট, কোনগুলো এমসিকিউর জন্য একটু ভালো মতো দেখতে হবে, সবকিছু আমরা এই ভিডিওর মধ্যে ডিসকাশন করছি। এখন কথা হলো, তোমার কাজটা কি? তোমার কাজ হলো পড়াশোনা করা এবং খুব বেশি চিন্তা না করা। বিকজ তোমাদের যখন এফআরসি এর ক্লাস শুরু হবে, আমাদের সাথে তোমাদের দেখাতে হচ্ছেই। আমরা তখন তোমাকে যেভাবে গাইড করা দরকার, যেভাবে জিনিসটা পড়ানো দরকার, সেটা আমরা ক্লাসের মধ্যে দিয়ে, ক্লাসের থ্রুতেই আমরা মোটামুটি ইনশাল্লাহ সবকিছু কভার আপ করে ফেলবো। তোমার কাজ কি? তোমার কাজ হলো ভাইয়ার প্রতিটা কথা শোনা, ভাইয়ার উপর ভরসা করা এবং নিজে থেকে প্র্যাকটিস করা। নিজে থেকে কিন্তু তোমাকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে। ভাইয়া যে ম্যাথগুলো ক্লাসে করা দিচ্ছে এবং ভাইয়া যে কথাগুলো বলতেছে, সেগুলো ফলো করতে হবে। যে ম্যাথগুলো ভাইয়া ক্লাসে করাচ্ছে, নিজের একবার করে তুলতে হবে, নিজের একবার করে করতে হবে। ভাইয়া যে ম্যাথগুলো তোমাকে করতে বলছে, বাড়ির কাজ দিচ্ছে, সেগুলো করতে হবে। তাহলে তুমি দেখবা যে তোমার এক্সট্রা করে ম্যাথের ফুল সিলেবাস নিয়ে কোনো টেনশন করতে হবে না। আর একটা ছোট্ট কথা বলে হচ্ছে আজকের ভিডিওটা আমরা ইনশাল্লাহ শেষ করব। সেটা হচ্ছে যে ভাইয়া কোনো অধ্যায় স্কিপ দেওয়ার চিন্তা এই মুহূর্তে করিও না, যে অমুক অধ্যায়টা আমি স্কিপ করি, স্থিতিবিদ্যা কঠিন লাগে, ওটা বাদ দিলে কিছু হবে না, যোগজীকরণ কঠিন লাগে, বাদ দিলে কিছু হবে না। হ্যাঁ, এইচএসসিতে হয়তো কিছু হবে না, মানে হতেও পারে, না হতে পারে। ধরে দিলাম যে না, তুমি এইচএসসি পার পেয়ে গেলা, কিন্তু তোমার এইচএসসির পরে কিন্তু তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সময়টা, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পরীক্ষা, ভর্তি পরীক্ষা, সেখানে কিন্তু তোমার জন্য এইচএসসির মতো সুযোগ থাকবে না যে 8টা থেকে 5টা অ্যান্সার করো। তখন কিন্তু তুমি তোমার বাকি থাকা সিলেবাস কভার করার সময় পাবা না, তুমি কিন্তু অনেক পিছিয়ে পড়বা। সো এই জন্য আমার সাজেশন থাকবে, যেহেতু এখনো হাতে সময় আছে, কোনো অধ্যায় বাকি রেখো না। যদি কোনো অধ্যায় বাকি থাকেও নো প্রবলেম, এফআরসি আছে, ক্লাস আছে, তোমার চেষ্টা আছে, এই জিনিসগুলো যদি থাকে তাহলে ইনশাল্লাহ তোমার ভালো করা ইনশাল্লাহ কেউ ঠেকাতে পারবে না। সো তোমার কাজ হইলো বেশি বেশি পড়াশোনা করো, নিজের সর্বোচ্চ এফোর্টটা দাও, তাহলে ইনশাল্লাহ তোমার জন্য পথগুলো সহজ হয়ে যাবে। আজকের ভিডিও এই পর্যন্তই, অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।